ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন, লাজ লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতিত সরকারের দোসর, গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন। বলেন দেখি, এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে? আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী। তারাই তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা 3 মাস মেয়াদী একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে। জি না, আসলে এই তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল, বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড়। এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি, আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে? খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত 15 বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা? এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ, তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না। আর এজন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন, এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন। জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মানায় অঢেল সম্পত্তি বানানোর পরে এখন তারাও অফিস বিমুখ হয়েছেন। আর বেনজির দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ 500 অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার্স খালি হয়ে গেছে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি, অভিজ্ঞতা, বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে, তেমন না। আমি এই উপদেষ্টা মন্ডলী নিয়ে পরে কথা বলবো, এখন বরং দেখি প্রফেসর ইউনূসকে দ্রুত কি পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলার শিকার, দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে। যাদের অঙ্গহানি ঘটছে, অন্ধত্ব বরণ করছেন, যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন করতে হবে, নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। মনে রাখতে হবে তিনি মানে প্রফেসর ইউনূস বর্তমান প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন। সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সারা দেশের সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে। পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে। তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে। পুলিশকে আমূল সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে মিলিটারিকে, সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে, সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে। আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা 6 দিন উৎপাদন চালায় যেতে হবে। 6 মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি 2 দিনের জায়গায় 1 দিনে নামায় আনতে হবে। শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে। স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে, এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি। 7 পর্বের করার কথা, আমি বাকিগুলো করব, 3টা বোধহয় করছি, কাজ আগায় দিছি। এইগুলা সংস্কার করতে হবে, বইগুলো সংস্কার করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে। প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করে সকল কৃষি পণ্য, শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে। মৎস্য সম্পদ, গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটায় তুলতে হবে। প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে। গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা, স্বার্থ রক্ষার জন্য সরকারের কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে। আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনার শাসনে, আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো। সারা দুনিয়া থেকে পাঠাবো, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না। সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
আয় অনুসারে স্বাস্থ্যসেবা একজন ব্যয় করবে। যার আয় যত কম তার স্বাস্থ্যসেবা ব্যয় তত কম হবে, যার আয় নাই তার ব্যয় হবে 0 টাকা, তার কোনো খরচা হবে না। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায়। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে, প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। বাংলাদেশে ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। এবার আসেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু। অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি, সবার পিছে আঙুল দিই। ভাই ওইটাই আমার কাজ। আঙুল দেওয়ার লোক আছে জন্য আপনারা সোজা থাকেন, না থাকলে তো সোজা থাকবেন না। আমার সাথে কারো কোনো কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, কোনো শত্রুতা নাই, হ্যাঁ, আর কোনো ঈর্ষাও নাই। প্রফেসর ইউনূস নিজে জানেন আমি কি করি, উনি জানেন, হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে নিয়েন আপনারা, হ্যাঁ। তাই ওনার কাছে শুনে নিন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা, বুঝছেন? যাই হোক, জুলাই আগস্ট 2024 একটা বিপ্লব হয়েছে, বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে। এই সরকারে যারা আছে তারা সবাই কি আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল? আর এই যে বিধানচন্দ্র রায়, উনি ছাত্র ইউনিয়ন করতেন, আমাদের খুবই ঘনিষ্ঠ, আমাদের বড় ভাই, এখন আওয়ামী লীগ করেন, প্রগতি লেখক সংঘ করতেন, জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। ওনারা তো এমনি হাসিনা পরিচালক বানায় নাই, তাই না? এটা তো উনি তো ইন্ডিয়া কোটায় আসছেন। যাই হোক, ও কিন্তু লেখালেখি করেন, বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে, বিশেষ করে ফ্রয়েড নিয়ে ওনার ভালো লেখা আছে। কিন্তু ওই যে কমিউনিস্ট কুরকুরে নিয়ে আসছেন না, সিবিবিতেও ছিলেন। তাই একটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড, এরকম আর কি, হ্যাঁ। এক্সাক্ট নামটা মনে নাই, এইরকমই নাম হবে আর কি। পড়তে গেছিলাম, পড়তে পারিনি, ভালো লাগে নাই আর কি, কিছু হয় নাই। যাই হোক, উনি বীরঞ্জন রায় নামে লেখেন, ভালো মানুষ, কিন্তু উনি খুবই ভালো মানুষ, লেখাপড়া করা মানুষ, আমাকে অনেক স্নেহ করতেন। এখন করেন কিনা জানি না। খুবই সফট মানুষ, খুবই নরম মানুষ, খুবই নরম করে কথা বলেন, কিন্তু চেতনা শিবিরের লোক। এই তো 3 জন খাস চেতনা শিবিরের লোক দেখাই দিলাম, ঢুকাইলেন তো কোন যুক্তিতে? আবার দেখেন আসিফ নজরুল ভাই, রেজওয়ান হাসান, আসিফ নজরুল ভাই আমার কিন্তু ঝাড়ছে, আমি রেজওয়ান হাসানের কবে নাকি ঝাড়ছিলাম। যাই হোক, মাইন্ড করেন না আবার। শুভ্র ভাই, হাসান আরিফ, 4 জনই তো আইনজীবী, 16 জনের মধ্যে 4 জন হচ্ছেন আইনজীবী, 25%, ডিসপ্রপোর্শনেটলি হাই। ডাইভার্সিটি আছে, কোনো ডাইভার্সিটি নাই। তো এটা কি হয়েছে? প্রফেসর ইউনূস তো ডাইভার্সিটির লোক, আর এইখানে কোনো ডাইভার্সিটি নাই। উনার মন্ত্রিসভায়, উনার উপদেষ্টা মন্ত্রীতে ডাইভার্সিটি নাই, 4 জন আইনজীবী। তো ওনাদের প্রফেশনাল এক্সপার্টাইজ কিভাবে কাজে লাগবে? 4 জন আইনজীবীকে নিয়ে কি করবেন? 4 জন যদি 4 প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না, এটা সমৃদ্ধ হইতো না উপদেষ্টা পরিষদ। এইটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে। যাই হোক, আসিফ নজরুল ভাই বলছিলেন যে আপনারা খুশি হবেন এই সরকার দেখে। ভাই এইটা কি এটা সিনেমা আছে? নায়ক নায়িকারা দেখে পাবলিকের অর্গাজম হবে? এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটেড ফিজিক্যাল এমবডিমেন্ট। সেটা কি হয়েছে? আমি উত্তর দিব না, আমি এখানে জাজমেন্ট করব না। আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট বক্সগুলো পড়েন, তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে এই উপদেষ্টা পরিষদে। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে। এইটা মনে করেন না যে আমরা বেশিং করবো, আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করবো, তা না। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, অব্যাহত থাকবে। আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না, আমাদেরকে ধরে নেন না বিরোধী দল, দেখবেন মাঝে মাঝে কি কইতেছি আপনাদের নিয়ে। লক্ষ্য একটাই, বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার, সেটা আমরা একসাথেই দেব। আপনারা সরকারে থেকে দেবেন, আমরা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের সমালোচনা করব, আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন, আপনারা যেন দানব হইয়া না ওঠেন, আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবার চেয়ে বেশি বোঝেন, এটা যেন না মনে করেন। যাই হোক, আপনাদের শুভকামনা করি, আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি। ইনকিলাব জিন্দাবাদ।